তখনকার কলকাতার মেয়র সৈয়দ উসমান লিফলেট বিলি করেছিল নিজে খরচা করে। লিফলেটে কি লেখা ছিল? আরে কাফের, তোদের ধ্বংস আর দেরি নেই, সার্বিক হত্যাকাণ্ড ঘটবেই। পেহেলগামের ঘটনাটা তো আদতে সবার চোখের সামনে ঘটলো, কিন্তু এটা আদতে কি প্রমাণ করছে? এটা কি প্রমাণ করছে যে মুসলিমরা হিন্দুদের আদতে ঘৃণা করে? এরকম ঘৃণা বা হিংসাটা কিসের? এটা কি শুধু মুসলিমদের হিন্দুদের এগেনস্টে ঘৃণা, নাকি এর পিছনে ইতিহাসে কোনো একটা অধ্যায় লুকিয়ে আছে, যে অধ্যায়টা আমরা না বুঝে শুধুমাত্র মুসলিমদের দোষ দিচ্ছি? এটা কি ভারতীয় মুসলিমরা আদতে হিন্দুদের ঘৃণা করে, নাকি যারা ঘৃণা করেছে তারাই এই পাকিস্তানটাকে গড়ে তুলেছে? পাকিস্তানটাই আদতে হয়তো একটা ঘৃণার রাজ্য। এবার যদি আপনি কাউকে কোনো দোষ দিতে চান, সবকিছুতে ইতিহাসের পিছনে ব্রিটিশদের কোনো না কোনো ভাবে দোষ আছে। আজকে ইন্ডিয়াতে একটার পর একটা টেররিস্ট অ্যাটাক হচ্ছে, সেটা ব্রিটিশ সাম্রাজ্যের গলতির জন্যই। ব্রিটিশ সাম্রাজ্য আজকে একটার পর একটা ভুল করে গেছে বলে আজকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সে পাকিস্তান, বাংলাদেশ বা ইন্ডিয়া, তাদের বুক চিরে রক্ত বেরোচ্ছে। এটার পিছনে আদতে স্টোরিটা আমাদের একটু পিছনে যেতে হবে। যখন স্বাধীনতা ইন্ডিয়া পাচ্ছে, ওই সবে সবের ঘটনা, মোটামুটি এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছু আগে থেকে 1937 থেকে 1947 পর্যন্ত পুরো ইন্ডিয়ার স্টোরিটা যদি আমরা জানতে পারি, তবে বুঝতে পারবো অ্যাকচুয়ালি দোষটা কার। আদতে মুসলিমরা কেন হিন্দুদের এত বিদ্বেষ করছে? আদতে যদি আপনি 1937-এর আগে ভারতের ইতিহাসটা দেখেন না, তবে বুঝতে পারবেন কংগ্রেস যেভাবে ইংরেজদের সঙ্গে ডিল করছিল, এতে দেশ ভাগ হওয়ার চান্সেস অনেক কম ছিল। প্রথম ইলেকশন বলতে 1935 থেকেই ইন্ডিয়াতে শুরু হয়ে যায়, যেখানে এক্সটার্নাল পলিটিক্স ব্রিটিশ কন্ট্রোল করবে আর ইন্টারনাল পলিটিক্স ইন্ডিয়ার লোকাল নেতারাই কন্ট্রোল করবে, এরকমই একটা কথা হয়ে আসে। 1937-এ যখন ফার্স্ট ইলেকশন হয়, তখন রেজাল্ট একটা অদ্ভুত দাঁড়ায়। মোটামুটি 1500-র কাছাকাছি টোটাল ভারতের সিটের মধ্যে 711, মানে 700-রও বেশি সিট কংগ্রেস নিজের হাতে রাখে, আর বাকি অনেকগুলো সিট লোকাল পার্টিরা পায়, আর মাত্র 105খানা সিট মুসলিম লীগ পায়, আর কিছু সিট পায় হিন্দু মহাসভা। এই হিন্দু মহাসভা আর মুসলিম লীগের হিস্ট্রিটা না বুঝতে পারলে অ্যাকচুয়ালি দেশভাগের ইতিহাস আর এত হিন্দু মুসলিম ঘৃণাটা একবারে বোঝা যাবে না। আর যদি আমরা এই ভোটের রেজাল্টটাকে দেখি, তবে সম্পূর্ণভাবে বুঝতে পারবো অ্যাকচুয়ালি মুসলিম লীগ বা হিন্দু মহাসভাকে কোনো ভারতের জনগণ পাত্তাই দিত না। এদের রাজনীতির টাইপ বা ধরন কেউ পছন্দ করতো না। পুরোপুরি কংগ্রেসের এতটা পাওয়ার বেড়ে যাচ্ছে দেখে মুসলিম লীগ আর হিন্দু মহাসভাকে অন্য ধরনের প্ল্যান করতেই হবে, কিন্তু কোনো ধরনের প্ল্যানকে ভারতের লোকেরা কোনোভাবে পাত্তা দিচ্ছে না। এদের ভারতীয় রাজনীতিতে ফিরে আসার কোনো চান্স নেই, 1937 থেকে লোকেরা বুঝে গেছে। কিন্তু এরপরে একটা টুইস্ট এলো। 1939-এ ভারতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হলো। ভারতে শুরু হয়নি, পুরো বিশ্বেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছে। এই সময় ব্রিটিশ মসনদ বলল ভারত অ্যাকচুয়ালি ব্রিটিশের হয়েই জার্মানির এগেনস্টে লড়বে, কিন্তু এতে তো ভারতের জনগণের কোনো সুবিধা নেই। কংগ্রেস এই জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছিল। কংগ্রেস বলেছিল, হ্যাঁ আমরা তোমাকে সাপোর্ট করব ভাই, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এক শর্তেই আমরা তোমাদের সাপোর্ট করব, যদি ভারতকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয়। এতে লর্ড লিটিংহো বা বানান টানান বা উচ্চারণ আমি ভুল করতে পারি, কোনোভাবেই রাজি হলো না, বলল এটা কোনোভাবে চলতে পারে না। এই জন্যই কংগ্রেসের ওই সময় প্রায় 500-রও বেশি নেতা
নিজের পার্লামেন্টারি কমিটি থেকে পদত্যাগ করেছিল। এই সুযোগটাই নিয়েছিল মুসলিম লীগ আর হিন্দু মহাসভা। এই সময় নিজেদের পাওয়ার তৈরি করার জন্য আর খালি আসনগুলো নেওয়ার জন্য ব্রিটিশের পাচারা এই দুটো দলই শুরু করে দিয়েছিল। তাদের দরকার সিট আর পাওয়ার, আর কিচ্ছু না। এই সময় থেকে আস্তে আস্তে এরা পাওয়ার পেতে শুরু করেছিল, কিন্তু আসল ঝামেলাটা শুরু হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, মোটামুটি 1945 বা 46-এর সময়ে। ব্রিটিশ বলছে স্বাধীনতা দেবে। ওই সময় কংগ্রেস বুঝে গেছে যে আমরাই ফার্স্ট পাওয়ার ট্রান্সফারটা করব, কিন্তু মুসলিম লীগ হিন্দু মহাসভা বুঝতে পারছে এই টাইমে আমরা কোনোভাবে কোনো পাওয়ারে থাকতেই পারবো না। এখন উপায় কি? ছড়াই প্রোপাগান্ডা। মুসলিম লীগ যখন জানে যে মুসলিম মেজরিটি জায়গাগুলোতেও তারা ভোট পাবে না, তারা বলছে মুসলিমদের আলাদা রাষ্ট্র দরকার। কেন দরকার? তারা প্রোপাগান্ডা ছড়াতে শুরু করলো। বলল মুসলিমরা কোনোভাবে হিন্দুদের দাস হয়ে থাকতে পারবে না। আদতে কেউ কারো দাস ছিল না, আমরাও জানি, আপনারাও জানেন। 1946-এর 16ই আগস্ট জিন্না ডাইরেক্ট ডাক দিল ডাইরেক্ট অ্যাকশন ডের, মানে হয় আমাদের আলাদা রাষ্ট্র দাও, না হলে পুরো দেশ জুড়ে সিভিল ওয়ার লাগিয়ে দেব। এরপর থেকেই কলকাতা এবং ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে দাঙ্গা ফাসাদ লেগে থাকতো। প্রচুর মার্ডার, রেপ, লুট এইসবই চলছে ওই টাইমে। কংগ্রেস চাইছে যেভাবেই হোক দেশটা না ভাগ হোক। দেখুন, কংগ্রেসের অনেক পরবর্তীকালে বহু ধরনের দোষ আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত যতটা ইতিহাস পড়েছি তাতে দেশভাগে কংগ্রেসের কতটা দোষ আছে এটা আমি খুঁজে পাই না। তার থেকে বেশি হিন্দু মহাসভা বা মুসলিম লীগের কিছু কিছু স্পিচ, কিছু কিছু রাজনীতির ধরন বেশি দোষী আমি মনে করি। মুসলিম লীগ ডাইরেক্ট স্পিচ দিচ্ছে, তার মধ্যে লিয়াকত আলী খান আছে। সে বলছে যে ইউরোপ যেরকম ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে আছে, ভারতকেও ছোট ছোট খণ্ডে ভাগ করে দাও, যেখানে যার মেজরিটি আছে সে তার রাজত্ব করবে। নোংরা ভাগের রাজনীতিতে আর বুঝুন এবার। জিন্না বলছে ভারতে থাকলেই মুসলিমরা হিন্দুদের দাস হয়ে থাকবে, সেটা কোনো মতে জিন্না মেনে নিতে পারবে না। যদি আলাদা রাষ্ট্র চাও তাহলে জিন্নাকেই ভোট দাও। এভাবে ভোট চাইছে শুধু হেডের রাজনীতি দিয়ে। আরো শুনবেন, তখনকার কলকাতার মেয়র সৈয়দ উসমান লিফলেট বিলি করেছিল নিজে খরচা করে। লিফলেটে কি লেখা ছিল? আরে কাফের, তোদের ধ্বংস আর দেরি নেই, সার্বিক হত্যাকাণ্ড ঘটবেই। শুধু মুসলিম লীগকে দোষ দেবো এটা তো হয় না, একটু অন্যদিকে আমাদের দিকটাতেও আসি। হিন্দু মহাসভা আর একটা দল যাদের হেড স্পিচে কোনো ধরনের কোনো রোকটোক নেই। তাদের মেন উদ্দেশ্য ছিল ওই টাইমে অখণ্ড ভারত গড়া। অখণ্ড ভারত নিয়ে আমারও কোনো সমস্যা নেই, কিন্তু তাদের নীতিটাই অন্য ধরনের। তাদের প্রধান নীতি হচ্ছে হিন্দু রাষ্ট্রই এই দেশটা তৈরি হবে, দেশে একটাই ধর্ম, একটাই জাতি এবং একটাই ল্যাঙ্গুয়েজ চলবে। আমাদের ভারতের এত মিশ্র জাতি, উপজাতি, বিভিন্ন ভাষা কিচ্ছু থাকবে না। এটা কে মেনে নেবে? তাছাড়া হিন্দু মহাসভার একটা বিশাল প্যাটার্ন ছিল, যারা হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গেছে তাদের আবার পুনরায় ফিরিয়ে আনা, মুসলিমদের, খ্রিস্টানদের আবার ধর্মান্তরিত করে হিন্দুর মধ্যে নিয়ে আসা। এবার বলুন, মুসলিম বা খ্রিস্টানরা খেপে যাবে না কেন? তাদের ভয় লাগবে না কেন হিন্দু মহাসভার প্রতি? এবার আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, পাকিস্তান রাষ্ট্রটাই তৈরি হয়েছে হিংসা রাজনীতি দিয়ে। হিংসা ছাড়া ওরা কিছু বোঝেনি, ঘৃণা ছাড়া ওরা কিছু বোঝেনি। মেন উদ্দেশ্যটা ছিল ওদের এক স্টেট, এক রাজ্য, এক ভাষা, এক রাষ্ট্রের তলায় আর কোনো ধর্ম থাকবে না, শুধু তাদের ধর্মটাই টিকে থাকবে। এবার সমস্যাটা কোথায় জানেন? পাকিস্তান বাংলাদেশের ভাষা বাংলাকে মেনে নেয়নি বলেই আজকে পাকিস্তান দুভাগে বিভক্ত। এই বিভাগটার কারণ হচ্ছে এই হিংসা আর জোর করে চাপিয়ে দেওয়া। হিন্দু মহাসভার এই জিনিসগুলোকে অনেকে বলবেন হয়তো তেমন কি করেছে হিন্দু মহাসভা, কিন্তু এই হিন্দু মহাসভার আইডিওলজি অ্যাকচুয়ালি দেশকে আরো বেশি ভাগে ভাগ করে দিতে পারত। কারণ
কোনো একটা পার্টিকুলার জাতি বা ধর্মের কথা মানা হবে আর প্রত্যেকের কারোর কথা মানা হবে না, এভাবে তো দেশ চলতে পারে না। বিশেষ করে ভারতের মতো ডাইভার্স কান্ট্রি চলতে পারে না, নালে ওরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভারত আজকে বিভক্ত থাকতো। ভারতের তখনকার যে নেশন বিল্ডাররা, তারা এইসব জিনিস মানেনি, তারা একত্রে থাকতে চেয়েছে, একটা সুন্দর কনস্টিটিউশন বানিয়েছে বলে আজকে আমরা ঠিকঠাক ভাবে বেঁচে আছি। দেশ ভাগ হওয়ার চান্সেস খুব কম বা নেই। কিছু কিছু জায়গায় ঝামেলা চলছে, আমি মানি, কিন্তু এই ডেমোক্রেটিক অর্ডারটাও এত বড় ডাইভার্স কান্ট্রির মধ্যে মেনটেন করতে পারছে আজকে ওই ফোর ফাদাররা আমাদের একটা দিশা দেখিয়ে গেছিল বলে। আমাদের ভারত একত্রিত আছে কারণ হিন্দুরাও হিন্দু মহাসভার কথা শোনেনি, আজকে দেশের মুসলিমরাও মুসলিম লীগের কথা শোনেনি। আজকে এই দেশকে তারা ভালোবেসেছে বলে দেশ ছেড়ে বেরিয়ে যায়নি, পাকিস্তান বা বাংলাদেশে চলে যায়নি, তারা এই দেশটাকেই ভালোবাসতো। এই জিনিসগুলো না আমাদের মাথায় ধরা উচিত, এই জিনিসগুলো না আমাদের বোঝা উচিত।